প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন সংবাদপত্রে বাংলাদেশের আজকের পর্বটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। চলমান পরিস্থিতিকে ঘিরে আলোচনার জন্য আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন দৈনিক যুগান্তরের চিফ রিপোর্টার জনাব মাসুদ করিম। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। ধন্যবাদ। আমরা যেমন দেখছিলাম সংবাদপত্রের শিরোনামগুলো আমাদের সামনে রয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি ঘিরে সংবাদ শিরোনামগুলো রয়েছে। ঐতিহাসিক 7ই মার্চ আজ এই শিরোনাম রয়েছে। রোহিঙ্গা পরিস্থিতির উপরে শিরোনাম রয়েছে। আমরা একে একে আলোচনায় যাব। প্রধান শিরোনাম এবং গণমাধ্যমে যে প্রধান সংবাদগুলো আমরা দেখছি সেগুলোর ভিত্তিতে। তো প্রথমে বড় শিরোনাম আমাদের সামনে যেটি, সংলাপ শেষে জুলাই সনদে সই করবে রাজনৈতিক দলগুলো। এটি মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বরাত দিয়ে এটি বলা হয়েছে। এবং এইরকম সমধর্মী শিরোনাম আরও কয়েকটি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংবাদপত্রে গত কদিন ধরেই, যে নির্বাচন আসলে কবের মধ্যে হবে, কবের মধ্যে হওয়ার মতো পরিস্থিতি রয়েছে, বিভিন্ন ধরনের কথা আমরা এই পরিস্থিতিকে ঘিরে দেখতে পাচ্ছি। আমরা আলোচনা শুরু করতে। ধন্যবাদ। আজকে ঐতিহাসিক 7ই মার্চ, এটা আমাদের ইতিহাসের, বিশেষ করে মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে এটা মাইল ফলক এবং ইউনেস্কো স্বীকৃত একটা দিবস। আপনারা জানেন যে দিবসের ভাষণকে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিকভাবে। তো সেই দিবসটা আজকে অতিবাহিত হচ্ছে। সেই দিবসের কথা আমরা স্মরণ করি, যেটা আমাদের ইতিহাসে অনিবার্য অংশ। দ্বিতীয় যেটা আজকে পত্রপত্রিকাগুলিতে আছে এবং কয়েকদিন ধরেই আছে, যে আমাদের দেশে এখন একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা আছে। বিশেষ করে মব যে ঘটনাগুলি ঘটছে, যে উচ্ছৃঙ্খলা, কিন্তু এটা কালকে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেও বললেন যে বিষয়গুলি নিয়ে তারা আইন শৃঙ্খলা বাহিনী চিন্তাভাবনা করছে। আমাদের কথাটা হলো যে এখন এমন একটা সময় যে আমাদের সামনে একটা ট্রানজিশনাল পিরিয়ড, যে একটা ডেমোক্রেসিতে আমরা পদার্পণ করতে যাচ্ছি, এবং যেটা মাননীয় প্রধান উপদেষ্টা বললেন যে জুলাই সনদে সই করবেন, যেটা একটা ঘোষণা দেওয়ার কথা ছিল আরও আগেই, কিন্তু একটা পলিটিক্যাল কনসেনসাসের জন্য ওনার অপেক্ষা, সংলাপের মধ্যে দিয়ে তারা এটা করবেন, এবং এটার জন্য উনি একটা চিঠিও বিভিন্ন দলগুলিকে দিয়েছেন। তো আমরা সেটা আশা করি যে এটার যে অ্যাসপিরেশনটা ছিল, যে এতগুলি মানুষের আত্মত্যাগ, জাতিসংঘের যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, তাদের রিপোর্ট অনুযায়ী 1400 মতো মানুষ এই জুলাই আপরাইজিংয়ে মানে আত্মাহুতি দিয়েছেন। এই যে যারা আত্মাহুতি দিলেন, তারা তো একটা সুপ্রিম স্যাক্রিফাইস করছে, তাদের জীবনকে বিসর্জন দিয়েছেন। তাদের একটা প্রত্যাশার বিন্দু ছিল। সেই প্রত্যাশার জায়গাগুলিটা কি ছিল? যদি আমরা আমাদের জনগণের জেনারেল প্রত্যাশার কথাগুলো আমরা দেখি, তাইলে আমরা দেখব যে এই দেশে উন্নতি, দেশের জনগণের উন্নতি, দেশের স্থিতিশীলতা আমরা যদি দেখি, তাহলে এই দেশে গণতন্ত্র, মানে মানুষের অধিকার, যেটা সবকটা অধিকার মানুষকে ফিরে দেয়া, বিশেষ করে মানবাধিকার, মানুষের জানমালের নিরাপত্তা, অর্থনৈতিকভাবে যাতে স্বাবলম্বী হওয়া, এই জিনিসগুলি, শিক্ষা, বেসিক জিনিসগুলি পুরা হওয়া, এইসব বিষয়গুলির প্রতি মানুষের প্রত্যাশার জায়গাগুলিটা ছিল। কিন্তু সেই জায়গাটা পূরণ করার জন্যে কয়েকটা জিনিস এই সময়টার সবচেয়ে বড় দাবি। একটা হলো যে আমরা একটা সুন্দর, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক, সবার ভোটাধিকার দেওয়ার মতো পরিবেশে একটা ভালো নির্বাচন করা। আর একটা হলো যে আমাদের প্রতিষ্ঠানগুলি বিভিন্ন সময়ে, বিশেষ করে গত 15 বছরে যেগুলি তাদের প্রাতিষ্ঠানিকতা নষ্ট হয়েছে, সেগুলিকে ঠিক করা। কিন্তু এগুলি তো একটা ভীষণ, এবং সেটার জন্য এটা সংস্কারের অনেকগুলি কমিটি হয়েছে, মানে তার মধ্যে 6টার মতো কমিটি তাদের সুপারিশ দিয়েছেন, এবং সেগুলি নিয়ে এখন হয়তো দলগুলির মধ্যে বসে কিছু কিছু যেগুলি সমঝোতা হয়, সব দল একমত হয়, সেইগুলি বাস্তবায়ন করা, আর বাকিগুলি পরবর্তী নির্বাচিত সরকার বাস্তবায়ন করা, সেইভাবেই দেশটা অগ্রসর হওয়া উচিত। কিন্তু অ্যাট দিস মোমেন্টে একটা অন্তর্বর্তী সরকারই হোক বা যেই সরকারই হোক, সেই সরকারের প্রধান কিছু কিছু দায়িত্ব, রুটিন দায়িত্ব রয়ে গেছে। একটা বড় দায়িত্ব হলো জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা।
কিন্তু আজকাল দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে। বিশেষ করে মবের যে ঘটনাটা, প্রথম আলোতেই আমরা দেখতে পাচ্ছি যে 2 শতাধিক পুলিশের উপরে হামলা হয়েছে এবং অন্যান্য রিপোর্টগুলিতে বলা হচ্ছে যে গত 7 মাসে প্রায় 119 জন মানুষ এই পিটিয়ে হত্যা করা হয়েছে, এটা মবের মাধ্যমে হয়েছে। এটা কিন্তু মানে একটা আইন নিজের হাতে তুলে নেওয়া, এটা কিন্তু কখনোই গ্রহণযোগ্য নয়, অগ্রহণযোগ্য। এবং এই জায়গায় যেটা করতে হবে যে এক হলো সামাজিক সচেতনতা, সবাই মিলে একটা চেষ্টা করা, আর দ্বিতীয় হলো আইনের প্রয়োগ করা। প্রয়োগ করতে গেলে এখানে যে সমস্যাটা হচ্ছে যে পুলিশের একটা ভঙ্গুর অবস্থা আছে, পুলিশের মধ্যে বিভিন্ন কারণে আস্থার অভাব দেখা দিয়েছে। আমার মনে হয় যে পুলিশের মধ্যে আস্থা বৃদ্ধিমূলক পদক্ষেপ গ্রহণের পাশাপাশি এই যাতে আইনানুগ প্রয়োগ করা যায় সেই বিষয়গুলির দিকে আমার মনে হয় অন্তর্বর্তী সরকারের নজর দেওয়া উচিত, এবং সেটা অন্তর্বর্তী সরকারের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন কালকে নিজেও সেটা স্বীকার করেছেন। তো এখন এই মুহূর্তে এই জিনিসগুলি সবচেয়ে বেশি বারবার এসেছে, কারণ আমরা এটা শুধু আইন শৃঙ্খলা যে শুধু মানুষের জানমালের নিরাপত্তাকে বিনষ্ট করছে তা নয়, আমাদের উন্নয়নের গতিকেও শ্লথ করে দিচ্ছে। গতকাল কি একটা IMF-এর রিপোর্ট বেরিয়েছে, সেখানে বলা হয়েছে যে গত 7 মাসে অন্তর্বর্তী সরকারের 7 মাসে বিদেশি বিনিয়োগ 75% ডিক্লাইন হয়েছে। ফরেন ডাইরেক্ট FDI যেটা বলে, সরাসরি বিদেশি বিনিয়োগ। তাহলে বিদেশি বিনিয়োগ যদি নিম্নমুখী হয়, অর্থনৈতিক গতিও নিম্নমুখী হবে। আর অর্থনৈতিক গতি বা বিনিয়োগ যদি, নতুন বিনিয়োগ যদি নিম্নমুখী হয়, তাহলে এই দেশে কর্মসংস্থানের খুব বড় সমস্যা হবে। তো একটা এই যে এত বড় আন্দোলন, এই আন্দোলনের শুরুটাই ছিল যে একটা মেধার ভিত্তিতে সুন্দর সুষ্ঠু মানুষের কর্মসংস্থান, চাকরিতে কোটা থাকবে না, এই সমস্ত দিয়ে তো মানুষ একটা কর্মসংস্থান ছিল একটা বড় ক্ষেত্র। তো আজকে যদি বিনিয়োগ, নতুন বিনিয়োগ না আসে, সেটাতে যেমন কর্মসংস্থান ব্যাহত হবে এবং বিদ্যমান যে বিনিয়োগ ব্যবস্থা আছে তারাও যদি ইনসিকিউর ফিল করে, তাহলে সেখানেও কিন্তু অর্থনৈতিক গতিটা একটা সমস্যা হবে। তো আমরা মনে করি এটা একটা বেসিক মানুষের মৌলিক চাহিদা যে তার নিরাপত্তা, জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। এবং এই জায়গায় আমার মনে হয় যে শুধু আইন শৃঙ্খলা বাহিনী একা পারবে না, এই দেশের জনগণকে একটা সচেতনতামূলক মুভ করতে হবে সবাই মিলে, বিশেষ করে আমাদের মতো গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া সর্বত্রই এই জিনিসটা যে মবের বিরুদ্ধে একটা সচেতনতা সৃষ্টি করতে হবে, যাতে আইন শৃঙ্খলা বাহিনীগুলির কাজটা সহজ হয়। এবং এখানে পুলিশের মধ্যে কনফিডেন্স না থাকার কারণে অন্যান্য বাহিনীগুলি যারা আছে তারাও হয়তো দায়িত্ব পালন করা মানে উপযুক্ত, বিশেষ করে সেনাবাহিনীকে তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে, যদিও তারা ডে টু ডে ক্রাইম দমনে অভ্যস্ত না, বা সেটা করা উচিত না, পুলিশেই করা উচিত, যেটা আইন শৃঙ্খলার বিশেষ করে চুরি, ছিনতাই, ডাকাতি, মব, এই জিনিসগুলি। তা আমার মনে হয় এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত, এবং এটা মাল্টিপল অ্যাপ্রোচ নেওয়া উচিত। যে অনলি যে পুলিশ তারা শুধু এই ক্রিমিনাল দমন করবে বা মব মোকাবেলা করবে, কিন্তু এই মবগুলি যারা করছে তারা যে জিনিসটা ভুল করছে সেই জায়গায় একটা রাজনৈতিক সচেতনতা পার্টিগুলিরও রয়েছে, বিশেষ করে নতুন রাজনৈতিক দল যারা এসছে তারা এবং এক্সিস্টিং যে পার্টিগুলি আছে। কারণ এখানে এই যে নতুন দলটা এসে তাদের বক্তৃতা আমরা শুনলাম, যেটা NCP, ওনারা বললেন যে এক্সিস্টিং পার্টিগুলি, বর্তমান যে বড় রাজনৈতিক দলগুলো আছে, তারা মানুষের প্রত্যাশা পূরণ করতে সমর্থ হচ্ছে না। সেই জায়গায় সেই শূন্যস্থান তারা পূরণ করার জন্য এসেছে। যে তারা যদি সেই রকম একটা উদ্দেশ্য নিয়ে এসে থাকে, তাহলে মানুষের একটা অন্যতম বড় প্রত্যাশা হলো মানুষের নিরাপদে বসবাস করা। সেই জায়গায় যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে, একটা মানুষের প্রাণের, সেই জায়গায় তাদেরও ভূমিকা রাখতে হবে, বিশেষ করে ছাত্র সমাজকে। আমি আশা করব যে প্রধান দলগুলি, বিশেষ করে এখন এই মুহূর্তে বিএনপি, জামায়াতে ইসলামী এবং ছাত্রদের যে দল এবং আরও যে সমস্ত দল আছে, সবাই মিলে যদি চেষ্টা করে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে, আর অন্তর্বর্তী সরকার যদি আইন শৃঙ্খলা বাহিনীকে সুন্দরভাবে গঠন করে কনফিডেন্স সৃষ্টি করতে পারে, আমার মনে হয় যে এই জিনিসটা করা সম্ভব হবে। এবং এটা অবশ্যই আমাদের কর্তব্য এবং করা উচিত, নাইলে আমাদের দেশের উন্নতি, অগ্রগতি সব কিছু থেমে যাবে। আপনি আইন শৃঙ্খলা নিয়ে অনেক জোর দিয়ে কথা বলছিলেন এবং তার
যে সামাজিক বিষয়ের দিকটি সেটি নিয়ে আলোচনা করলেন, অর্থনৈতিক প্রভাবের দিকটিও আপনি তুলে ধরলেন। পাশাপাশি রাজনৈতিক আরেকটি প্রভাবের ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে যে এনসিপির আহ্বায়ক, যিনি সাবেক উপদেষ্টা, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা জনাব নাহিদ ইসলাম, তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির তেমন উন্নতি এখনো হয়নি, যার কারণে বা যার ভিত্তিতে নির্বাচন হতে পারে এই বছরের মধ্যে। অর্থাৎ আমরা মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্যেও যে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নির্বাচন, এরকম যে ইঙ্গিত কয়েকটি বক্তব্যে আমরা পেয়েছি, এরই মাঝে তিনি এই বক্তব্য দিয়েছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অনুকূলে না আসলে এর মধ্যে নির্বাচন আসলে দুরূহ হবে বলেছেন। একদিকে আমি ওনার বক্তব্যটার সাথে একমত যে একটা নির্বাচন সুষ্ঠু যদি অবাধ করতে হয় তাইলে তো অবশ্যই যথেষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ থাকতে হবে। তবে এটাও ঠিক যে এগুলি তো যে সমস্ত নিয়ন্ত্রণ কথা বলা হচ্ছে এগুলি তো সাধারণ অপরাধ, এগুলি তো তেমন যদি আপনি ধরেন রাজনৈতিক মানে উদ্দেশ্যমূলক অপরাধ না, বিশেষ করে চুরি ডাকাতি ছিনতাই, সেগুলির উপরে নিয়ন্ত্রণ আর রাজনৈতিক নিয়ন্ত্রণ এক না। এখন এখানে দলগুলির মধ্যে একটু ভিন্ন ভিন্ন বক্তব্য আছে। বিশেষ করে প্রধান রাজনৈতিক দল বিএনপি, তারা যেটা বলছে যে তারা দ্রুত নির্বাচন চাচ্ছে এবং বিশেষ করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন, এবং সেই জন্য যে নির্বাচনী রোডম্যাপ সেটা করা দরকার। এবং বিএনপি মনে করতেছে যে এই একটা নির্বাচিত সরকারের প্রত্যাবর্তনের মাধ্যমে হয়তো দেশের পরিস্থিতিটা স্থিতিশীলতা আসবে, সেটা বিএনপি মনে করে এবং সেটাই তারা বলছে। আবার জামাতে ইসলামী বলতেছে যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে করা দরকার, তারপরে যদি করা যায়। এখানে নতুন দল, তরুণদের যে দল, তাদেরও তারা যেটা বলতেছে যে ছাত্র সংসদগুলো নির্বাচনগুলোর কথাও হ্যাঁ, তারা নতুন দল তারা বলতেছে যে তারা একটা দাবি নতুন করে নিয়ে আসছে, সেটা হলো যে গণপরিষদ নির্বাচন, এবং গণপরিষদের নির্বাচনের মাধ্যমে তারা একটা সেকেন্ড রিপাবলিকের কথা তারা বলছে। এটা বিভিন্ন দেশে আছে, ফ্রান্সে পঞ্চম রিপাবলিক পর্যন্ত হয়েছে। এবং ফাইনালি তারা বলছে যে এই কনস্টিটিউশন মানে মানুষের চাহিদা পূরণের সমর্থন, তাই নতুন আরেকটি কনস্টিটিউশন কথা। এই ধরনের দাবি দাবা বিভিন্ন দল তাদের করে। যেমন ইসলামিক দলগুলি তারা একটা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করে, বামপন্থী দলগুলি তারা একটা দাবি করে। কিন্তু এইসব বিষয়ে যে কোনো একটা জাতীয় সিদ্ধান্ত নিতে হলে জাতীয় ঐক্যমত্যের প্রয়োজন আছে, এবং অন্যান্য সকল রাজনৈতিক দল একমত হতে হবে। আমি যেটা বলবো যে যে জায়গাটা একটা সবাই একমত আছে সেই জায়গায় অগ্রসর হওয়া উচিত, এবং একটা নির্বাচনের ব্যাপারে সবাই একমত আগে পরে। যেমন নাহিদ ইসলামের কথা আপনি যেটা বললেন, ওনারা বলতেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা মানে যথেষ্ট না, তো সেই কারণে তারা নির্বাচনটা একটু করা উপযুক্ত পরিবেশ এখনো আসে নাই। আমি যেটা বলতেছি যে ওনার বক্তব্যটা ঠিক আছে, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা উচিত। এমন না যে নির্বাচন পিছিয়ে দিলেই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, বরং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করার জন্যে অল দ্য পার্টিস এবং 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 জনগণ এবং মিডিয়া, আইন শৃঙ্খলা বাহিনী সবাই মিলে কাজ করা উচিত, যাতে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করা যায়। শুধু নির্বাচন না, পাশাপাশি একটা প্রাতিষ্ঠানিক সংস্কার, যে সংস্কারগুলি এই সরকারের হাতে করা সম্ভব সেই সংস্কারগুলি করা দরকার। যদি এই সংস্কারগুলি না করা হয় তাহলে কিন্তু সমস্যাটা থেকেই গেল, আমরা একটা সাময়িক সমাধান করলাম। তো সংস্কার আমি বলবো না যে একেবারে ফুল সংস্কার এই সরকারের মাধ্যমে এসে যাবে বা করা সম্ভব। আমি বলবো যে এই সংস্কারের ব্যাপারে তারা ইচ্ছা করলে কাজটা শুরু করতে পারে, এবং যতটা সম্ভব ন্যূনতম সংস্কারের কাজ তারা কিছু করতেও পারে। বিশেষ করে নির্বাচন সংক্রান্ত সংস্কারগুলি, যেগুলিতে একটা নির্বাচন কমিশন এটা স্বাধীনভাবে এবং সুন্দরভাবে প্রশাসনকে, স্থানীয় প্রশাসনটা যে ভূমিকাটা পালন করে ইলেকশনের সময়। এইবারই তো আমরা দেখলাম যে গতবারের কথা যেটা বললো যে রাতের ভোট, অমুক ভোট তমুক ভোট, এই জিনিসগুলি যাতে পুনরাবৃত্তি না হয়, অন্তত এই জায়গাগুলিতে তো ডেফিনেটলি ইমিডিয়েট সংস্কার দরকার। কারণ এখানে যদি আপনি সংস্কারগুলি না করা যায় তাইলে তো আর এই আগের সমস্যাটা সমাধান হলে দ্রুত। তো আমি বলছি যে এই টাইম ফ্রেম যেটা দিচ্ছেন এটা হয়তো 19-20 হতে পারে, কিন্তু নির্বাচনে আমাদের যেতেই হবে। কারণ আমাদের একটা মানুষের স্বপ্নের মধ্যেই আছে যে মানুষের সুখী সমৃদ্ধ জীবনযাপন করা, মানুষের নিরাপদ জীবনযাপন করা, মানুষের গণতান্ত্রিক অধিকার, বিশেষ মানব অধিকার, এগুলি প্রতিষ্ঠা, এইসব অ্যাসপিরেশনের মধ্যে দিয়ে কিন্তু এই জুলাই এবং আগস্ট মাসের যে বিপ্লব সাধিত হয়েছে, যেখানে প্রায় 1400 মানুষ
আত্মাহুতি দিয়েছেন, সেই স্বপ্ন করা এবং সেই স্বপ্নের বাস্তবায়ন করতে হলে তো ডেফিনেটলি আমি বলবো যে একের প্রাইম দায়িত্ব হলো অবাধ সুষ্ঠু নির্বাচন, এবং শুধু অবাধ সুষ্ঠু নির্বাচন না, ইনক্লুসিভ নির্বাচন, যাতে সকল মানুষ সেখানে তাদের নির্ভয়ে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই রকম ব্যাপারটা। অনেক অনেক ধন্যবাদ জনাব মাসুদ করিম আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আপনার এই আলোচনার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। শেষ করছি চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন সংবাদপত্র বাংলাদেশের আজকের পর্বটি। ভালো থাকবেন সবাই।